एवरीवन आज के क्लास 12 আমরা সারফেস কেমিস্ট্রি পড়ছিলাম সেটার কোলয়েড সম্পর্কে একটু স্টার্ট করেছিলাম। আগের দিন আমরা কোলয়েডের দুটো দশা পড়েছিলাম, সেটা হচ্ছে একটা ছিল বিস্তার মাধ্যম আর একটা ছিল বিস্তৃত দশা। তাহলে এই দুটো বিস্তৃত দশা বা বিস্তার মাধ্যম কি রকম ছিল না, বিস্তৃত দশা হচ্ছে ধরো গোল্ড সল হচ্ছে একটা কোলয়েড। এই গোল্ড সলে গোল্ডের যে কণাগুলো এগুলো হচ্ছে বিস্তৃত দশা, আর এই কণাগুলো যার মধ্যে বিস্তৃত আছে, ধরো জলের মধ্যে যদি বিস্তৃত থাকে তাহলে সেটাই হবে তার বিস্তার মাধ্যম। তাহলে জলের মধ্যে বিস্তৃত থাকলে তাহলে বিস্তার মাধ্যম হবে জল, আর বিস্তৃত দশা হবে সেই গোল্ড সলের কণাগুলো। আজকে দেখো কোলয়েডের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ কোলয়েডটা আমরা স্টার্ট করছি। কোলয়েডের শ্রেণীবিভাগ, কোলয়েড দেখো দু রকমের হতে পারে। একটা বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার কতটা আসক্তি আছে তার উপর ডিপেন্ড করে, আর একটা বিস্তৃত দশার প্রকৃতি অনুযায়ী। বিস্তৃত দশার প্রকৃতি অনুযায়ী কোলয়েড কিরকম হতে পারে, আর একটা হচ্ছে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার আসক্তি। এবার দেখো বিস্তৃত দশার আসক্তি, এটার উপর ডিপেন্ড করে আবার কোলয়েডকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্রাবক আকর্ষী আর একটা হচ্ছে দ্রাবক বিকর্ষী। নামটার মাধ্যমে কিছুটা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে একটা আকর্ষিত হয় একটা বিকর্ষিত হয়, একটাকে আকর্ষণ করে একটা বিকর্ষণ করে। তাহলে দ্রাবক আকর্ষী বলছে যে যার স্থায়িত্ব খুব বেশি হয়। দেখো যার স্থায়িত্ব বেশি হয় সেটা হচ্ছে দ্রাবক আকর্ষী, আর যার স্থায়িত্বই নেই অর্থাৎ যেটা অস্থায়ী সেটাকে বলছে দ্রাবক বিকর্ষী। আর একটা হচ্ছে দ্রাবক আকর্ষী বলতে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার তীব্র আসক্তি আছে। একটু আগে বললাম মানে আকর্ষণটা তাদের অনেক বেশি তীব্র। তাহলে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার তীব্র আসক্তি আছে, সেটাই হচ্ছে দ্রাবক আকর্ষী। আর যেসব কোলয়েডের বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার কোনোই আসক্তি নেই তাকে বলছে দ্রাবক বিকর্ষী। ওকে, নেক্সট দেখো আর একটা পয়েন্ট, দ্রাবক আকর্ষী। বিস্তৃত দশাকে মানে দ্রাবক আকর্ষী যে কোলয়েড গুলো তার বিস্তৃত দশাকে সহজে তঞ্চিত বা অধক্ষিপ্ত করা যায় না। তঞ্চনের জন্য দ্রাবক বিকর্ষী অপেক্ষা অনেক বেশি তড়িৎ বিশ্লেষ্য প্রয়োজন হয়। কিন্তু দ্রাবক বিকর্ষীর ক্ষেত্রে দেখো কোলয়েডকে উত্তপ্ত করলে বা এর মধ্যে অল্প পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে বিস্তৃত দশাটা অধক্ষিপ্ত বা তঞ্চিত হয়। তাহলে এই দ্রাবক বিকর্ষীর ক্ষেত্রে যে যতটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাগে তার থেকে অনেক বেশি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ প্রয়োজন হয় দ্রাবক আকর্ষী কোলয়েডের বিস্তৃত দশাকে তঞ্চিত বা অধক্ষিপ্ত করার জন্য। এটার থেকে অনেক বেশি এর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাগে। ঠিক আছে, এরকম একটা দ্রাবক আকর্ষী যে পদার্থগুলো সেরকম কোলয়েডগুলো, দ্রাবক আকর্ষী কোলয়েডের এক্সাম্পল গাম, আঠা যেটাকে বলি, স্টার্চ, জিলেটিন। স্টার্চ আমরা অলরেডি কার্বোহাইড্রেট ডিসকাস করছিলাম, যেটা কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে, পলিস্যাকারাইডের মধ্যে, তাই তো, হোমোপলিস্যাকারাইড। কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশন ক্লাসে অলরেডি তোমরা পড়েছো। গাম, স্টার্চ, জিলেটিন এদের সল, এই সলটাই হচ্ছে একটা দ্রাবক আকর্ষী কোলয়েড। ঠিক আছে, আর যদি ধরো এই দ্রাবক আকর্ষী কোলয়েডের তার মানে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার তীব্র আসক্তি আছে, তাহলে জল যদি বিস্তার মাধ্যম হয় তাহলে সেটাকে বলবো আমরা হাইড্রোফিলিক। জল বিস্তার মাধ্যম হলে তাকে হাইড্রোফিলিক বলবো। ওকে, আর আমাদের দ্রাবক বিকর্ষীদের এক্সাম্পলের মধ্যে ধরো গোল্ড সল, সিলভার সল। যেমন বললাম যে গোল্ড সলে গোল্ডের কণাগুলো হচ্ছে বিস্তৃত দশা, আর এরা যদি জলের মধ্যে বিস্তৃত থাকে তার মানে এদের জল যদি বিস্তার মাধ্যম হয় তাহলে সেটা হচ্ছে হাইড্রোফোবিক। তার মানে জল বিস্তার মাধ্যম যদি দ্রাবক বিকর্ষীর ক্ষেত্রে হয় তাহলে হাইড্রোফোবিক বলে সেটাকে। ঠিক আছে, তাহলে আমরা দুটো পয়েন্ট পড়েছি।
বলছিলাম, তাই তো? একটা বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার আসক্তির উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে বিস্তৃত দশার প্রকৃতি অনুযায়ী। বিস্তৃত দশার প্রকৃতি অনুযায়ী আবার কোলয়েডকে তিনটে ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে একটা বহু অণু সমন্বিত কোলয়েড, একটা বৃহৎ আণবিক কোলয়েড, একটা সংযোজিত কোলয়েড। বহু অণু সমন্বিত কোলয়েড বলতে কি বুঝছি না, বহু অণু সমন্বিত এই নামটার মধ্যে বোঝা যাচ্ছে বহু সংখ্যক অণু দ্বারা গঠিত। তা দেখো, বিস্তৃত দশা যেসব কোলয়েডের ক্ষেত্রে বিস্তৃত দশাটা বহু সংখ্যক পরমাণু বা ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে গঠিত হয়, সেটাই হচ্ছে বহু অণু সমন্বিত। সেখানে বৃহৎ আণবিকের ক্ষেত্রে দেখো, বৃহৎ আণবিক মানে কি? বৃহৎ আণবিক মানে একটা বৃহৎ অণুর সমন্বয়ে গঠিত হয়। এ দেখো, বিস্তৃত দশার যেসব কোলয়েডের বিস্তৃত দশার প্রতিটি কণা একটা করে বৃহৎ আকারের অণু দ্বারা গঠিত হবে তাকে বলবে বৃহৎ আণবিক। সংযোজিত বলছে কি? দীর্ঘ হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত কিছু বিশেষ জৈব যৌগের আণবিক বা আয়নীয় সংযোজনে এই সংযোজিত কোলয়েড উৎপন্ন হয়। তার মানে সংযোজন ঘটে। সংযোজিত কোলয়েডের ক্ষেত্রে একটা সংযোজনের ফলে উৎপন্ন হয়। যেমন ধরো সাবান, ডিটারজেন্ট, এইগুলো হচ্ছে সংযোজিত কোলয়েডের মধ্যে পড়ে। আচ্ছা, যেটা বলছিলাম বহু অণু সমন্বিত, বিস্তৃত দশা যেখানে বহু সংখ্যক পরমাণু বা ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে গঠিত হয়, সেটাই হচ্ছে বহু অণু সমন্বিত কোলয়েড। এই ধরনের কোলয়েডগুলো দ্রাবক বিকর্ষী হয়। তার মানে কি? বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার কোনো আসক্তি নেই, এরা অস্থায়ী হয়। ঠিক আছে, তার মানে বহু অণু সমন্বিত দ্রাবক আকর্ষী না দ্রাবক বিকর্ষী? এমসিকিউতে যদি দেয় তাহলে বহু অণু সমন্বিত কোলয়েড হবে দ্রাবক বিকর্ষী। গোল্ড সলের ক্ষেত্রে দেখো, কারণ এরা তো দ্রাবক বিকর্ষী, তাহলে দ্রাবক বিকর্ষীর এক্সাম্পলে আমরা একটু আগেই দেখলাম গোল্ড সল, সিলভার সল, এগুলো। তাহলে গোল্ড সলের ক্ষেত্রে গোল্ডের বহু সংখ্যক পরমাণু একত্রিত হয়ে কোলয়েড কণার আকারে জলীয় মাধ্যমে বিস্তৃত থাকে। ঠিক আছে, তাহলে জল হচ্ছে এখানে বিস্তার মাধ্যম, তার মানে কি? হাইড্রোফোবিক। আচ্ছা, বৃহৎ আণবিক। বৃহৎ আণবিকের ক্ষেত্রে তাহলে কি বললাম? তাহলে বিস্তৃত দশার প্রত্যেকটা কণা একটা করে বৃহৎ আকারের অণু দ্বারা গঠিত, তাহলে সেটাই হবে বৃহৎ আণবিক। বৃহৎ আণবিক তার মানে বৃহৎ আকারের অণু। এই পলিমার যৌগগুলোই এইরকম কোলয়েড গঠন করে। বৃহৎ আণবিক তার মানে পলিমার কি না? পলিমার হচ্ছে যে পলি মানে অনেক, তাহলে একটা বৃহৎ চেন, তার মানে সেই ধরনের পলিমার যৌগগুলোই এই বৃহৎ আকারের অণু সমন্বিত কোলয়েডগুলো গঠন করে। এরা খুবই স্থায়ী হয় আর দ্রাবক আকর্ষী হয়। আমরা দ্রাবক আকর্ষীর ডেফিনেশনে দেখিয়েছি, সেটা খুব স্থায়িত্বটা বেশি হয়। তার মানে বৃহৎ আণবিক কোলয়েড যদি দ্রাবক আকর্ষী হয় তাহলে এর স্থায়িত্ব অবশ্যই বেশি হবে। তার মানে এদের বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার তীব্র আসক্তি আছে। যেমন এক্সাম্পল আমরা দেখেছিলাম স্টার্চ, জিলেটিন, প্রোটিন। ধরো তোমাকে দিয়েছে বৃহৎ আণবিক কোলয়েড বলতে কি বোঝো, কিন্তু তোমার মনে পড়ছে না, তখন তোমার যদি দ্রাবক আকর্ষী না দ্রাবক বিকর্ষী ওইটা মনে থাকে, তাহলে তুমি সেখান থেকেই কিন্তু এটার সম্পর্কে লিখে ফেলতে পারবে। দ্রাবক আকর্ষী মানে খুব স্থায়ী হবে, স্থায়িত্ব বেশি হবে, এক্সাম্পলও তোমার মনে আছে, সেটাই কিন্তু বৃহৎ আণবিক। আর নামটা থেকেই তুমি ডেফিনেশন পেয়ে যাবে যে বৃহৎ আকারের অণু দ্বারা গঠিত হয়। তাহলে সংযোজিত নেক্সট কি বললাম? সংযোজিত কোলয়েড হচ্ছে যেটা দীর্ঘ হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত কিছু বিশেষ জৈব যৌগ, যেমন সেই বিশেষ জৈব যৌগের আণবিক বা আয়নীয় সংযোজনে উৎপন্ন হয়। সেই বিশেষ জৈব যৌগগুলো যেমন সাবান, রোজের আমরা গায়ে মাখি, ডিটারজেন্ট, কাপড় কাচা, এইসবের জন্য যে ইউজ হচ্ছে, এগুলোরই একটা আণবিক বা আয়নীয় সংযোজন হয়, তখনই একটা সংযোজিত কোলয়েড গঠিত হয়। এবার দেখো, এই যে সাবান, ডিটারজেন্ট, এগুলোর কিন্তু একটা পার্ট হয় দীর্ঘ শৃঙ্খলযুক্ত হাইড্রোকার্বনের একটা অংশ হয়, আর একটা হয় আয়নীয় বা ধ্রুবীয় অংশ। তার মানে একটা যদি আয়নীয় বা ধ্রুবীয় অংশ হয়, এই হাইড্রোকার্বনের একটা অংশ হচ্ছে এখানে অধ্রুবীয় হবে, তাই এটা জল বিকর্ষী। আর এটা যেহেতু ধ্রুবীয় অংশ, তাই জন্য এটাকে জল আকর্ষী হয়। ঠিক আছে, তাহলে সাবান বা ডিটারজেন্টের দীর্ঘ শৃঙ্খলযুক্ত হাইড্রোকার্বনের একটা অংশ অধ্রুবীয়, তাই এটা জল বিকর্ষী।
আর একটা হয় আয়নীয় বা ধ্রুবীয়, যেটা হয় জল আকর্ষী। যেমন দেখো সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম স্টিয়ারেটকে যদি মানে সাবান বা ডিটারজেন্টের কি হয়, এর আণবিক বা আয়নীয় সংযোজনে উৎপন্ন হয়। সোডিয়াম স্টিয়ারেটকে জলে যদি দ্রবীভূত করি, স্টিয়ারেট আয়ন পাবো, ঠিক আছে, স্টিয়ারেট আয়ন পাবো, আর সাথে Na+ আয়নও উৎপন্ন করে। এই যে স্টিয়ারেট আয়নটা পেলাম একে জলে দ্রবীভূত করে, সেটা হচ্ছে হাইড্রোকার্বন অংশ। তার মানে এই যে বললাম দীর্ঘ শৃঙ্খলযুক্ত হাইড্রোকার্বনের একটা অংশ থাকে, তাহলে এটা হচ্ছে হাইড্রোকার্বন অংশ, ঠিক আছে। এই যে C17H35 এই অংশটা হচ্ছে দীর্ঘ হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত একটা অংশ, যেটা অধ্রুবীয় হয়, তার মানে জল বিকর্ষী হয়। আর তার সাথে COO- এই অ্যাসিডিক গ্রুপটা কি হয়, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, যেটা আয়নীয় অংশ, এটা জল আকর্ষী হয়, মানে এটা ধ্রুবীয়, তাই জল আকর্ষী হয়। এই সমস্ত যৌগের, এই যে আমরা বললাম এই সোডিয়াম স্টিয়ারেট, এই সমস্ত যৌগের জলীয় দ্রবণের যদি গাঢ়ত্ব কম হয়, দ্রবণটা প্রকৃত দ্রবণের মতো আচরণ করে। প্রকৃত দ্রবণ কেমন হয়, সমসত্ব হয়, স্বচ্ছ হয়। তাহলে যদি জলীয় দ্রবণের গাঢ়ত্ব এই সমস্ত যৌগের কম হয়, তাহলে দ্রবণটা প্রকৃত দ্রবণের মতো আচরণ করবে। কিন্তু দ্রবণের একটি নির্দিষ্ট গাঢ়ত্বের উপরে হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত আয়নগুলি যদি জোটবদ্ধ হয়, তাহলে গোলকের আকার ধারণ করে, তখন সেটাই কিন্তু কোলয়েড কণার আকার প্রাপ্ত হয়। এই জোটবদ্ধ আয়নগুলির সমবায়কে কি বলে, মিসেল বলে। জোটবদ্ধ আয়নগুলির সমবায়কে মিসেল বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলতে পারে মিসেল কি, তখন কিন্তু এইভাবে সোডিয়াম স্টিয়ারেট এক্সাম্পলটা দিয়েও তোমরা লিখতে পারো যে এই সমস্ত যৌগের জলীয় দ্রবণের গাঢ়ত্ব কম হলে প্রকৃত দ্রবণের মতো আচরণ করে, কিন্তু একটা গাঢ়ত্বের ওপরে জোটবদ্ধ হয়ে এরা কোলয়েড কণার আকার প্রাপ্ত হয়। এই জোটবদ্ধ আয়নগুলোর সমবায়কেই মিসেল বলে। এই যে মিসেল, এই মিসেল গঠনকারী যেসব পদার্থগুলো, যে কোনো পদার্থের দ্রবণ, ধরো একটা দ্রবণের ক্ষেত্রে এমন একটা সর্বনিম্ন গাঢ়ত্ব পাওয়া যায় না, একটু আগে বললাম না, সর্বনিম্ন গাঢ়ত্ব পাওয়া যায় যে গাঢ়ত্বের ঊর্ধ্বে দ্রবণে মিসেল গঠিত হয়। তাহলে মিসেল হচ্ছে যখন ওই কোনো পদার্থের দ্রবণের ক্ষেত্রে একটা আমরা সর্বনিম্ন গাঢ়ত্ব পাচ্ছি, তার সেই গাঢ়ত্বের ঊর্ধ্বেই দ্রবণে মিসেল গঠিত হয়। এই গাঢ়ত্বটাকে আবার কি বলে জানো, সংকট মিসেলীকরণ গাঢ়ত্ব, ঠিক আছে, সংকট মিসেলীকরণ গাঢ়ত্ব, তার যাকে শর্ট ফর্ম হচ্ছে CMC, ঠিক আছে। তাহলে যে গাঢ়ত্বের ঊর্ধ্ব, মানে সেই গাঢ়ত্বটাকে বলছে কিন্তু সংকট মিসেলীকরণ গাঢ়ত্ব। সেই যে গাঢ়ত্বের ঊর্ধ্বে দ্রবণে গঠিত হচ্ছে সেই গাঢ়ত্বটাকে বলছে CMC। আর যে উষ্ণতাটার ঊর্ধ্বে মিসেল গঠিত হচ্ছে তাকে বলছে ক্র্যাফট উষ্ণতা। এগুলো MCQ এর জন্য, শর্ট কোয়েশ্চেনের জন্য, বড় 1 মার্কসের কোয়েশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ক্র্যাফট উষ্ণতা বা সংকট মিসেলীকরণ গাঢ়ত্ব বা মিসেল। যে উষ্ণতার ঊর্ধ্বে মিসেল গঠিত হয় তাকেই ক্র্যাফট উষ্ণতা বলে। এবার দেখো আর একটা ধরনের ভিত্তি করে, আর একটা ভৌত অবস্থার উপর ভিত্তি করে কোলয়েডকে শ্রেণীবিভাগ করা যায়। যেরকম দেখো বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের ভৌত দশার উপর ভিত্তি করে। কিরকম না, বিস্তৃত দশা ধরো কঠিন, বিস্তার মাধ্যমও কঠিন, তার মানে এদের ভৌত অবস্থাটা কিরকম, কোনটা কঠিন কোনটা তরল, তরল গ্যাসীয়, গ্যাসীয় কঠিন, এইভাবে কঠিন 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 বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম কঠিন। তাহলে কোলয়েডের নাম হচ্ছে কঠিন সল। উদাহরণ সংকর ধাতু। সেরকম দেখো আমি বলছি জেলি পনির, কিসের উদাহরণ, কোলয়েড হচ্ছে সেখানে জেল, জেলি পনির এগুলো একটু জেল জেল টাইপের না, সেখানে বিস্তৃত দশা হয় দেখো তরল, ঠিক আছে, আর বিস্তার মাধ্যম হয় কঠিন। ধরো বলে দিল জেলি বা পনির, এদের বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের ভৌত অবস্থা লেখো, তখন তোমাকে লিখতে হবে যে, বা বলে দিল জেল, জেলের বিস্তৃত দশা বিস্তার মাধ্যম লেখো, ভৌত দশাটা লেখো, তখন বলবে তুমি এটা তরল আর বিস্তার মাধ্যমে কঠিন। এইভাবে কিন্তু এগুলো দুধ, শ্যাম্পু, এই যে আমরা মাথায় শ্যাম্পু করি, দুধ খাই, ক্রিম মাখি মুখে, তখন সেই কুয়াশা মেঘ, এইগুলো এই তরল অ্যারোসল, ঠিক আছে, কুয়াশা মেঘ, এদের ক্ষেত্রে বিস্তৃত দশা তরল আর বিস্তার মাধ্যমটা গ্যাসীয় হয়, তাই তো। তার মানে তরল পদার্থটা গ্যাসীয় মাধ্যমে বিস্তৃত থাকে।
এইভাবে বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার উপর ভিত্তি করেও কিন্তু শ্রেণী বিভাগ করা যায়। ঠিক আছে, এই সাবানের ফেনা, সাবান মাখলে তো ফেনা হয় বা হাতে ঘষলে ফেনা হয় না, সেই ফেনাটা যেটাকে ফোম বলে, কোলয়েডের হিসেবে তাকে ফোম বলে, তার বিস্তৃত দশা হচ্ছে গ্যাসীয় আর বিস্তার মাধ্যম হচ্ছে তরল। তরলের মাধ্যমে বিস্তৃত থাকে। ঠিক আছে, নেক্সট আর একটা টপিকস আছে, সেটা হচ্ছে পৃষ্ঠতলীয় সক্রিয় পদার্থ। পৃষ্ঠতলীয় সক্রিয় পদার্থ, এই সমস্ত যৌগকে কোনো তরলে দ্রবীভূত করলে সেই তরলের পৃষ্ঠটান সেটা হ্রাস পায়। তার মানে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, তার মানে যেসব পদার্থ কোনো তরলে দ্রবীভূত করছি, যখন দ্রবীভূত হচ্ছে তাহলে সেই তরলটা যে তরলে দিলাম তার পৃষ্ঠটান হ্রাস পায়। এগুলো আবার তিনটে ধরনের হয়, একটা অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, একটা ক্যাটায়নিক, একটা অআয়নিক। অ্যানায়নিক মানে আমরা বুঝতেই পারছি যেটা ঋণাত্মক আধান যুক্ত হয়। জলীয় দ্রবণে এ ধরনের যৌগগুলির অণুর বিয়োজনে উৎপন্ন পৃষ্ঠতল সক্রিয় আয়নকে আয়নীয় গ্রুপ, সক্রিয় যে পৃষ্ঠতল সক্রিয় আয়নের যে আয়নীয় গ্রুপটা ঋণাত্মক আধান যুক্ত হয়। দেখেছো? আচ্ছা, সেরকমই দেখো সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম পামেটেট, সোডিয়াম ওলিয়েট, এই সব কটা হচ্ছে যে অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। যদি ক্যাটায়নিক হয় তাহলে বুঝতেই পারছি সেটা ধনাত্মক আধান যুক্ত হবে, মানে জলীয় দ্রবণে এ ধরনের যৌগগুলির অণুর বিয়োজনে উৎপন্ন পৃষ্ঠতল সক্রিয় আয়নের আয়নীয় গ্রুপটা ধনাত্মক আধান যুক্ত হয়। ঠিক আছে, যেমন ধরো সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। আর আরেকটা আছে সেটা হচ্ছে অআয়নিত, তার মানে কি এরা জলে আয়নিতই হয় না, সেটাই হচ্ছে অআয়নিত। যেমন ধরো জল আকর্ষীয় অংশটা হাইড্রক্সিইথিলিন গ্রুপ দ্বারা গঠিত হয়। অআয়নিত যেগুলো সেগুলোর জল আকর্ষীয় অংশটা হাইড্রক্সিইথিলিন গ্রুপ দ্বারা গঠিত হয়। অ্যালকিল পলিইথিলিন অক্সাইড এটার একটা উদাহরণ। অআয়নিত পৃষ্ঠতলীয় সক্রিয় যে পদার্থ এক্সাম্পল হচ্ছে অ্যালকিল পলিইথিলিন অক্সাইড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকে এইটুকু পড়ালাম। এর মধ্যে ধরো তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, এর মধ্যে ধরো তোমাদের কোশ্চেন আসতে পারে মেইন ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা দ্রাবক আকর্ষী দ্রাবক বিকর্ষী, যেটা বললাম এদের দুজনের মধ্যে ডিফারেন্স কি, দ্রাবক আকর্ষী দ্রাবক বিকর্ষীদের মধ্যে ডিফারেন্স, তারপর বহু অনুসমন্বিত বা বৃহদাণবিক সংযোজিত কোলয়েড এগুলোর সম্পর্কে এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে এখান থেকে কোশ্চেন আসতে পারে। আর এর পিডিএফটা তোমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর তোমরা যেটা হোমওয়ার্কে করবে সেটা হচ্ছে দ্রাবক আকর্ষী আর দ্রাবক বিকর্ষী কোলয়েডের মধ্যে পার্থক্যগুলো লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804265101 এই নাম্বারে এই ডিফারেন্সটা লিখে পাঠিয়ে দেবে। আর এই পিডিএফটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নেক্সট পার্ট থেকে ডিসকাস করব। ওকে, বাই, থ্যাংক ইউ।